হলো না 400 পার, মোদি ম্যাজিকও কাজ করলো না। অন্যদিকে রাম মন্দিরের আকর্ষণও কি কোথাও গিয়ে ফিকে হলো? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কদেব, তার সঙ্গে কথা বলবো। ম্যাজিক ফিগারই পেরোতে পারলো না একা বিজেপি, যদিও প্রধানমন্ত্রী কিন্তু খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে এনডিএ আবার সরকার গড়তে চলেছে এবং ইন্ডিয়া জোটকে তিনি আক্রমণ করেছেন যে ইন্ডিয়া জোট এতগুলো দল মিলেও, বিরোধীরা মিলেও কিন্তু বিজেপির যে আসন সংখ্যা সেটাও ছুঁতে পারল না। দেখুন, এবার ভোট মরশুমে তিনটে সমীক্ষা, তিনটে হাইপোথিসিস সামনে এসেছিল। একটা সমীক্ষা করেছিলেন পরাকালা প্রভাকর, যিনি বলেছিলেন বিজেপি একার দক্ষতায় 230 পেরোবে না। এটা হচ্ছে মোস্ট র্যাডিক্যাল একটা চিন্তা, মানে সব থেকে বেশি সম্ভাবনাটাকে জোর দিয়ে বলা। এছাড়া আরেকটা হাইপোথিসিস সামনে এসেছিল, প্রেডিকশন সামনে এসেছিল, সেটা প্রশান্ত কিশোরের, যিনি বলেছিলেন গোটা সাদার্ন পেনিনসুলাটা জুড়ে বিজেপি খুব ভালো করবে এবং বিজেপির 50টা আসন উত্তর ও মধ্য ভারতে কমবে না। আরেকটা প্রেডিকশন ছিল, সেটা যোগেন্দ্র যাদবের। তারা বলেছিল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এই তিনটে প্রেডিকশনের মধ্যে একমাত্র যোগেন্দ্রর প্রেডিকশনটা হুবহু মিলে গেছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একথা ঠিক যে এনডিএ একটা সরকার গড়তে পারবে, হয়তো এখনও যা রয়েছে, কিন্তু এই সরকারটা গড়ার জন্য এরা রাষ্ট্রপতির কাছে যাবে এখন। কিন্তু মনে রাখতে হবে, এরা নির্ভর করতে হবে এদেরকে টিডিপির উপর, চন্দ্রবাবু নাইডুর উপর। যে চন্দ্রবাবু নাইডু কয়েক বছর আগে আমাদের অগ্রজ সাংবাদিক তাকে বলেছিলেন যে ভারতবর্ষে নরেন্দ্র মোদির থেকে যে কোনো নেতাই ভালো এবং সিবিআই ইডিকে এরা ব্যবহার করছে। এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সরকার গড়তে হবে নরেন্দ্র মোদিকে সরকার গড়তে হবে পল্টুরাম নীতিশ কুমারের সঙ্গে, যে নীতিশ কুমার কবে কোথায় আছে কেউ প্রেডিক্ট করতে পারে না। ফলে হ্যাঁ, একটা সরকার হলো এনডিএর, দুটো জিনিস অসুবিধের আছে। সেটা হলো সে সরকার কতদিন থাকবে নরেন্দ্র মোদী নিজে জানেন না, নরেন্দ্র মোদী নিজে কতদিন থাকবেন সেটাও নরেন্দ্র মোদী জানেন না, অমিত শাহও জানেন না। এ কথাটা জোর দিয়ে কেন বলছি, তার কারণ বিজেপিতে খাতায় কলমে নিয়ম দেখিয়ে বিজেপি থেকে রীতিমতো নাম কাটা গেছে। মুরলী মনোহর যোশীর নাম কাটা গেছে, এলকে আদবানির বলা হয়েছে 75 হয়েছে, সরে যান, নিজের আসনে দাঁড়াতে দেওয়া হয়নি। অযোধ্যায় বলা হয়েছে যে আপনারা বয়সোচিত কারণে আসবেন না। আপনার বাড়িতে বয়স্ক লোক আছে নিশ্চয়ই, তাদেরকে ধরুন আমাদের কোনো সামাজিক অনুষ্ঠানে আমরা কি বলি, আপনার বয়স হয়েছে, আপনি যদি আসতে পারেন আসবেন, আমাদের ভালো লাগবে। আপনার বয়সটা মাথায় রেখে বলছি, কিন্তু আমরা কি এরকম বলি যে বয়স হয়েছে আপনি আসবেন না? এটা এদের বলা হয়েছিল, বয়স হয়েছে আসবেন না। অর্থাৎ এই ডিক্টেটরশিপ, মোদির স্বৈরতন্ত্রে বিজেপির বাকিরা আউটকাস্টেড হয়ে গিয়েছিল। একমাত্র সেন্টারে, আলোর তলায় ছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এখন বিজেপির ভিতরে নীতিন গডকরি বলবে যে আমি 3 বার সফল এবং আমি কিছু কাজ করেছি, আমি কেন প্রধানমন্ত্রী নই? আরএসএস বলবে যোগী আদিত্যনাথ তোমাদের থেকে অনেক বেশি র্যাডিক্যাল হিন্দুত্ববাদী, যোগী আদিত্যনাথ কেন প্রধানমন্ত্রী নয়? আর মানুষ বলবে মোদি ম্যাজিক ইজ ওভার, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আপকি বার 400 পার, এগুলো জুমলা। এটা দেশের কয়েক কোটি মানুষ বলবে। ফলে এনডিএ হয়তো সরকার গড়ছে, কিন্তু সে সরকারের কোনো ক্ষমতা সে অর্থে থাকছে না। একটা দুর্বল সরকার তৈরি হবে। আর গণতন্ত্রে যেটা সব থেকে জরুরি, একটা শক্তিশালী বিরোধী। আমরা এবার ভারতবর্ষের নির্বাচনের থেকে সেই উপহারটাই পেলাম, শক্তিশালী বিরোধিতা পেলাম। গতবারের লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে কংগ্রেস যে সিট সংখ্যা পেয়েছিল তাতে তাদের বিরোধী তকমা পেতেও 10% আসন তাদের কম ছিল। এখানে দেখলাম তুলনামূলকভাবে ভালো ফল করেছে, 99টি আসন, মুখের কথা নয়। সেদিকে
কি মনে হচ্ছে যে ইন্ডিয়া জোটের তো আসন সংখ্যাও খুব খারাপ নয়, 233, এদিকে টিডিপি বা জেডিইউ এর মতো দলগুলিকে যদি এদিকে টানতে পারে, বা আদার্স যে সমস্ত সিটগুলি যারা রয়েছে যারা ইন্ডিপেন্ডেন্টলি জিতেছে 17টি আসন যদি টানতে পারে, তাদেরও তো 278টি আসন হয়ে যাবে ইন্ডিয়া জোটের। তাহলে সেক্ষেত্রে কি ইন্ডিয়া জোটের কোনো সম্ভাবনা রয়েছে সরকার গড়ার? দেখুন, একমাত্র ম্যাজিশিয়ান বা ওই মোদি শাহের মতো জুমলাবাজ এরা বাদ দিয়ে কেউই এটা বলতে পারবে না যে এটাই হচ্ছে ইন্ডিয়াই সরকারে। আপাতত এনডিএর হাতে যেহেতু মেজরিটিটা আছে এবং ভোটের আগে যেহেতু টিডিপি বা জেডিইউ ওদের সাথে ছিল, এনডিএর সরকার গড়ার সম্ভাবনা বেশি। তারাই আগে রাষ্ট্রপতির কাছে যাবে। আজকেই নীতিশবাবু, চন্দ্রবাবু নাইডু সম্ভবত নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছেন। এদিকে আজকে ইন্ডিয়া জোটের মিটিংটাও রয়েছে। এবং এটাও তো ঠিক, নীতিশবাবুকে উপপ্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশকেও স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে এমন প্রস্তাব তো দিয়েছে ইন্ডিয়া। ফলে যেটা বোঝা যাচ্ছে যে একটা মহানাটকের জন্য আমরা অপেক্ষা করছি। ইন্ডিয়া জোট চেষ্টার কসুর করবে না, কিন্তু ধরা যাক ইন্ডিয়া জোট সরকার গড়তে পারলো না, এই সম্ভাবনাই বেশি এখনও। এটা যে কোনো, আমরা তো জুমলা করতে বসিনি, আমরা তো ভোটের আগের দিন 350 পাচ্ছে বিজেপি এটা বলবো না। 9টা এক্সিট পোলের রিপোর্টে দেখানো হয়েছিল যে বিজেপি 350 পাচ্ছে। বাবু বলেছেন, তা উপেনকেও বলতে হবে, বাবু যা বলেছে তাই উপেনরা দেখিয়েছিল যে ওরা 400 পার করবে। উপেনদের বাধ্যবাধকতা ছিল। আমরা তো জুমলা করব না, আমরা বাস্তবে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে, যেটা দেখছি সেটা বলবো। এবং যারা, একটা কথা এখানে বলে নিই, যারা এই ধরনের জুমলাবাজিটা করেছিল কালকে টেলিভিশনে, তারা বলছিল লেটস বি অনেস্ট নাও, আই এম কোটিং দেম এগেন, লেটস বি অনেস্ট নাও, ইটস এ ফাইট অফ 272। কে ওদেরকে আগের দিন ডিসঅনেস্ট হতে বলেছিল? যারা টেম্পো করে টাকা পাঠায়। কাজে আমরা এই ধরনের ডিসঅনেস্টি, এ ধরনের জুমলায় যাব না। একটু আটকাবো এখানে। তো এটাও এই যে রেজাল্ট, এটাও প্রমাণ হয়ে গেল যে এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা, যেটা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছিল, এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা তার মানে নষ্ট হয়েছে, এক্সিট পোল বিশ্বাস করা যায় না। আমার হাতে প্রমাণ নেই, কিন্তু আমি প্রমাণ নেই মানে মানুষের সামনে তুলে ধরার মতো এখনও কাগজ নেই, কিন্তু আমি আপনাকে বলছি আমি স্পষ্ট জানি কাদের টাকায় এই এক্সিট পোল হয় এবং কী ধরনের বাধ্যবাধকতা থেকে এই ধরনের এক্সিট পোল দেখাতে হয়। আমি সেটা মানুষের সামনে তুলেও ধরবো যথাসময়ে। আপাতত এইটা বলি যে মানুষকে তো পিপল আর ওয়াইজ, মানুষকে নির্বোধ ভাবার কোনো কারণ নেই। এই যে ভোট চলাকালীন 400 পারের জুমলাবাজিটা প্রশান্ত কিশোরের মতো লোকজন করছিলেন, কেন করছিলেন? তার কারণ একটা ভোট থাকে, তাদেরকে সুইং ভোটার বলা হয়। তাদের হাওয়াটা ঘুরে গিয়ে বিজেপির পক্ষে চলে যাবে, যে সবাই তো দিচ্ছে আমিও দিয়ে দিই, এই জন্য করছিলেন এই জুমলাবাজিটা। প্রথমে এই জুমলাবাজিটা এলো, তারপর এলো হচ্ছে এক্সিট পোল। তারপরেও মানুষ প্রমাণ করলো, মানুষ নিজে ভোট দিয়ে নিজের সদিচ্ছার জোরে প্রমাণ করলো যে এই এক্সিট পোল বিষয়টা কতটা ভাওতা। ভবিষ্যতে মানুষ এই এক্সিট পোলকে ছুঁড়ে ফেলে দেবে, তার যে কোনো বৈধতা নেই, তার যে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আচ্ছা, যদি সারা দেশে এত সাংবাদিকের চাকরি গেছে, এনডিটিভির পট পরিবর্তন হয়েছে, নানা কারণে সাংবাদিকদের হেনস্থা হয়েছে, চাকরি গেছে, তাহলে এই যারা এক্সিট পোল করেন, হতে পারে যে আপনি 280 বললেন 250 হলো, কিন্তু আপনি 411 বললেন আর 220 হলো, তাহলে তো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে হয়। সাধারণ মানুষ প্রশ্ন করবে, প্রশ্ন করছে। প্রথম কথা, তারা তাদের সদিচ্ছা দিয়ে বুঝিয়ে দিয়েছে, ফলে প্রমাণ করে দিয়েছে। এরপর তারা প্রশ্ন করবে ঘন্টার পর ঘন্টা একটা চুম্বকে মানুষকে আটকে রাখার জন্য, টেলিভিশনের ওই বাক্সটায় মানুষকে আটকে রাখানোর জন্য যে জুমলাবাজি, যে ফিগার ধরানো হয়, মানুষকে যে বোকা বানানো হয়, শেয়ার মার্কেটকে ভোলাটাইল করে দেওয়া হয়, অস্থির করে দেওয়া হয়, তাতে কালকে কয়েক হাজার, কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির মধ্যে দেশের তরুণ সমাজের টাকা আছে। তারা প্রশ্ন করবে, তারা এই এক্সিট পোলকে আর মানবে না। এবং শুধু মানবে না বললে এটাকে, তুমি একটা জিনিস করছো আমি সেটা মানছি না, এটা শুধু নয়। আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, স্বাধীন সাংবাদিকরাই তো ইলেকটোরাল বন্ড কি
ইলেকটোরাল বন্ডের ভুলের জায়গাটা কি সেটা পুনাম আগরওয়ালের মতো সাংবাদিকরাই তুলে ধরেছিল। এই দেখুন আমার বাড়িতে রাফালের কত বই পড়ে আছে, মানুষ পড়ে না, আমরা রাফাল নিয়ে কাজ করে গেছি। স্বাধীন সাংবাদিকরা প্রমাণ করবে যে এই এক্সিট পোল কত বড় স্ক্যাম। অর্থাৎ এক্সিট পোল মানছি না সেটা শুধু হবে না, এক্সিট পোল কারা কিভাবে চালায়, পরিচালনা করে, তার মধ্যে কাদের টাকা আছে সেটা মানুষ একদিকে সামনে আসবে মানুষের সামনে। আরেক দিক থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই এক্সিট পোলের মেথডটা কী সেটা মানুষ বলবে। আগে দেখাও, আগে ওই মোদি শাহ কাগজ দেখানোর কথা বলতেন না, মানুষ জিজ্ঞেস করবে তুমি কতজন লোকের কাছে গিয়ে এক্সিট পোল করেছো, তুমি টেলিফোনে কথা বলেছো, তুমি ওয়েবসাইটে মেল করে উত্তর নিয়েছো, তুমি জিমেলে মেল করে উত্তর নিয়েছো, তুমি বাড়ি বাড়ি গেছো। আচ্ছা আমরা তো বলি যে বুথ ফেরত সমীক্ষা, মানুষ এই শব্দটাকে প্রশ্ন করবে যে হিট ওয়েভের জন্য মানুষ বুথে যেতে পারছে না, ভোটার টার্ন আউট কম হচ্ছে, আর তুমি বুথে বুথে, ভারতবর্ষের 6 লক্ষের বেশি গ্রাম আছে, তুমি সেই গ্রামগুলিতে বুথে বুথে ঘুরে সমীক্ষা করেছো? মানুষ বোকা নয়, মানুষ এই প্রশ্নগুলো করবে। আমরা যদি কথা বলছিলাম যে ইন্ডিয়া জোটের সরকার গড়ার ক্ষেত্রে, তাহলে যদি সরকার গড়ে সেক্ষেত্রে সম্ভাবনার দিক থেকে আমাদেরকে এখন দেখতে হবে, তাহলে প্রধানমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে থাকবে? এটা তো মানে একটা সবার কাছে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সবাই এটা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে, কে যে প্রধানমন্ত্রী হবে। আমার কাছে অনেক ইনবক্সে মেসেজ আসছিল কে প্রধানমন্ত্রী হবে, কি মনে হচ্ছে? এই প্রশ্নের জবাবটা ঠিক আমরাও খোঁজার চেষ্টা করছি, কি মনে হয় আপনার? দেখুন, নরেন্দ্র মোদী হচ্ছেন একজন ক্ষমতার কি বলবো, ক্ষমতা কেন্দ্রে থাকার ক্ষমতা লিপ্সু শাসক। তিনি আমৃত্যু ক্ষমতা ছাড়তে চাইবেন না। যদি এনডিএ ক্ষমতায় আসে, আর যদি ইন্ডিয়া, আপনার প্রশ্নটা দেখুন, মানুষ মহাত্মা গান্ধীকে কেন বেছে নিয়েছিলেন? আমি একটাই কারণ বলি, তিনি পায়ে হেঁটে গোটা ভারতটা ঘুরেছিলেন। তিনি সাধারণ মানুষ যে জেনারেল ক্লাসে যাতায়াত করে, মনে রাখবেন মহাত্মা গান্ধী কিন্তু অনেক বর্ধিষ্ণু পরিবারের সন্তান ছিলেন। তাছাড়া তিনি ওকালতি করে বেশ রোজগার করেই দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। তারপরেও তিনি খেটো ধুতি বেছে নিলেন, ভারতীয়দের পোশাক। তিনি জেনারেল ক্লাসেই সারা ভারতটা ঘুরলেন ট্রেনের। ফলে নরেন্দ্র মোদীর কথা সরিয়ে বলি, তার নামটা স্ট্রেসিং দ্য অবভিয়াস চলে আসছে বারবার। ফলে মহাত্মা গান্ধী ইলেকটোরাল পলিটিক্সে জয়েন করেননি, কিন্তু সারা ভারত তাকে নেতা বলে মেনে নিয়েছে। রাহুল গান্ধী ভারতবর্ষের আজ নয় কাল প্রধানমন্ত্রী। কংগ্রেস যে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী করতে চায় তার ইঙ্গিত মল্লিকার্জুন খাড়গে দিয়ে দিয়েছেন। তবে কি সাধারণ মানুষেও মানে রাহুল গান্ধীকে নিয়ে একটা যে উন্মাদনা, জনপ্রিয়তা তৈরি হয়েছে রাহুল গান্ধীর সাধারণ, ওই যে বিষয়টা বললাম যে হেঁটেছে সে দেশকে চেনে, হেঁটে দেখে চিনেছে। ফলে সে যেমন চিনেছে, দেশের মানুষও তাকে চিনেছে। আমি ধ্যানে বসে রইলাম, মানে বললাম মানুষের কাছে আমি ধ্যানে বসে রয়েছি, 10টা ক্যামেরায় সেই ধ্যান রেকর্ড করা হচ্ছে। তার জন্য 6000 মৎস্যজীবী সমুদ্রে আটকে রয়েছে। যাকে খেতে হয়, যার রাস্তায় ঘুরে বেড়াতে জুতোর শুকতলা ক্ষয়ে যায় রোজ একটু একটু করে, সেগুলো মেনে নেবে। আর পাশাপাশি সেই মানুষটা যাকে খেতে হয়, যাকে কলকারখানায় মজদুরি করতে হয়, সে তো দেখেছে যে রাহুল গান্ধী তার কাছে যাচ্ছে। সে রোজ পাহাড়ি এলাকায় এরকম খাড়া পথে সাইকেলে যখন কয়লা বয়ে নিয়ে যায় এবং নামে, রাহুল গান্ধী বলছে, কাকা আমাকে আপনার সাইকেলটা আজকের জন্য দিন, আমি একটু আপনার পথশ্রমটা লাঘব করার চেষ্টা করি। তাহলে এমন নেতাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে। এবং রাহুল গান্ধীকে কী সঙ্গে লড়তে হয়েছে? রাহুল গান্ধীকে লড়তে হয়েছে দুবারের ব্যর্থতার সঙ্গে। রাহুল গান্ধীকে লড়তে হয়েছে তার নিজের ইমেজের সঙ্গে। পাপ্পু বলা একটা ফেনোমেনন চালু করে দিয়েছিলেন মোদি শাহরা, যে তাকে পাপ্পু বলা হচ্ছে। রাহুল গান্ধী সেইটাকে রিকভার করেছেন, ঘুরে দাঁড়িয়েছেন এবং গোটা দেশটা পায়ে হেঁটে কাশ্মীর টু কন্যাকুমারিকা যেগুলি বাদ ছিল সেটা ভারত জোড়ো যাত্রায় 2তে তিনি ঘুরে বেরিয়েছেন। গোটা দেশটাও তার করতলে রয়েছে, আবার গোটা দেশের মানুষও তার দিকে চেয়ে রয়েছে। ফলে যদি আজকে একটা নাটকীয় পট পরিবর্তন হয়, যদি ইন্ডিয়া জোটের কাছে সুযোগ আসে, কংগ্রেস ইন্ডিয়া জোটের মেজর দল হিসেবে রাহুল গান্ধীকেই প্রজেক্ট করবে। আর তা যদি না হয়,
ভবিষ্যতে বহুদিন পড়ে রয়েছে। নরেন্দ্র মোদী তো অমর নন, তো বা বিজেপিও যে হারতে পারে না এই মিথটাও ভেঙে গিয়েছে। কাজে ভবিষ্যতে রাহুল গান্ধীর জন্য পথ কণ্টকিত নয়, কুসুমাস্তীর্ণ। স্যার, যখন ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল তখন অনেকেই এটা দেখা হয়েছিল যে মজা করে অনেকে বলছিল যে কে প্রধানমন্ত্রী হবে, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে দৌড়, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়, যদি ইন্ডিয়া জোট জোটে, সেখানে তো যেমন কংগ্রেস 99টি আসন পেয়েছে, সমাজবাদী পার্টিও 37টি আসন, তৃণমূলও তো খারাপ নয়, 29টি আসন পেয়েছে। সেখানে কি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোথাও কি মনে হয়? এর আগেও আমরা দেখেছিলাম যে যখন জোট সরকার হয়েছিল, জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার একটা অফার এসেছিল, কিন্তু সেক্ষেত্রে একটা শেষ অবধি প্রধানমন্ত্রী তিনি হননি। তাহলে কি এবার বাংলা থেকে কোনো প্রধানমন্ত্রী হবে কি বলে? এটা খুব কষ্ট কল্পনা, খুব দূরের ভাবনা। এ কথা ঠিক, এটা মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবার সংখ্যার জোরে নিজেদেরকে যে জায়গায় নিয়ে গেলেন, তারা সংসদের তৃতীয় প্রধান বিরোধী হিসেবে থাকবে। হ্যাঁ, এবং জোটে সব থেকে মানে কংগ্রেস, এসপি এবং স্ট্যালিন, এদের পরেই সব থেকে জোরালো শক্তি হিসেবে মমতার দলের প্রতিনিধিরাই থাকবে। সব থেকে বড় কথা, মহুয়া মৈত্র থাকবেন একজন, তাকে কুর্নিশ। তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এটা একটা খোয়াব না যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন। একথা ঠিক যে জোটে যারা আছেন তাদের বেশিরভাগের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো। তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন। মমতা যদিও কাল একটা ইঙ্গিত করেছেন যে রাহুল গান্ধীকে মেসেজ করেছি, মেসেজটা রাহুল গান্ধী দেখেননি, কিন্তু এগুলো পলিটিক্যাল অ্যানেকডোটস, এগুলো চলতে থাকে। দেখুন, আপনি একটা কথা বললেন যে এই কথাটা মনে হয় মানুষের সামনে তুলে ধরা দরকার, যে প্রধানমন্ত্রীর মুখকে, এটা যারা বলে তারা ভারতবাসীকে বোকা ভাবে। ভারতবর্ষে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় না, ভারতবর্ষের রাষ্ট্রপতির শাসন জারি নেই, ভারতবর্ষের মানুষ মুখ দেখে ভোট দেয়, এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে হয়। এতদিন তো আমরা দেখছিলাম যে মোদির গ্যারান্টি, মোদিকে যেভাবে ফেস করা, ওরা এই ন্যারেটিভটা তৈরি করেছিল। দেখুন, 2014-তে মোদি সরকার ক্ষমতায় এসেছিল, ইফ নট মোদি দেন হু, এই একটা নারা কিন্তু চালানো হয়েছে। এটা একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ওরা তৈরি করেছিল। 2014-তে কংগ্রেসের করাপশন, কংগ্রেসের শ্লথতা, কংগ্রেসের না পারা, এগুলিকে সামনে রেখে বিজেপি ক্ষমতা এসেছিল। 2019-এ ওরা পুলওয়ামা, বালাকোটকে সামনে রেখে ক্ষমতা এসেছিল, এবং সেখানেই মোদির বৃষস্কন্ধই ভারতবর্ষকে বাঁচাবে, হাম ঘুষকে মারেঙ্গে, মোদির এই ধরনের ডায়লগ, মানে পচা হিন্দি সিনেমার ডায়লগ। তো এই ধরনের ডায়লগ মানুষের সামনে একটা ন্যারেটিভ তৈরি করেছিল। কিন্তু ইতিহাস সবটা তো জুমলা নয়, সবটা তো পোস্টক্রুত নয়। পোস্টক্রুত হচ্ছে বিজেপির আইটি সেলের কাজ। আমাদের কাজ ইতিহাস নিয়ে করতে হবে। ভারতবর্ষের ইতিহাস বলে যে 1977 সালে ইন্দিরা গান্ধীকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মানুষ। ইন্দিরা গান্ধীর যে ইমেজ, সেই ইমেজটা খান হয়ে গিয়েছিল। জনতা দল, জয়প্রকাশ নারায়ণ ডান দিকে ডানপন্থীদের, বাম দিকে বামপন্থীদের নিয়ে সভায় বসেছিলেন এবং ছুঁড়ে ফেলে দিয়েছিল মানুষ ইন্দিরা সরকারকে। কেন? জরুরি অবস্থার কারণে। তার মানে সব সময় রাজাকে গদি থেকে নামাতে আরেকজন রাজা লাগবে, এটা বললে মানুষকে ছোট করা হয়। আমাদের হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশীদারি গণতন্ত্র। আপনি রাজা, আর যাদেরকে আমরা ভোট করে আনছি তারা পাবলিক সার্ভেন্ট, তারা রাজা নয়। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ নয়, আপনি আছেন বলে সম্ভব। মোদি আপনার, আসল সত্যটা হলো মোদি, রাহুল, তারা মানুষের চাকর। এটা তাদের মনে রাখতে হবে রাজনৈতিক নেতাদের। মানুষের হাতে ক্ষমতা, মোদির হাতে ক্ষমতা নয়। মানুষ তাকে রাখবে, তাকে বাঁধবে, অথবা তাকে টেনে নামাবে। তাহলে কি এই মোদি ম্যাজিক সেটা ফিকে হয়ে গেছে? কারণ আমরা রাম মন্দিরের কথাটাও প্রথমে তুলছিলাম। রাম মন্দির যেখানে অবস্থিত সেই ফৈজাবাদেই বিজেপি ধার, তো কি মনে হচ্ছে রাম মন্দির আকর্ষণও কোনো কাজ দিল না? কারেক্ট করে, ফৈজাবাদ না অযোধ্যা আপনি বলতে চাইছেন। হ্যাঁ, দেখুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনি 15 লাখ টাকা পেয়েছেন। আপনার বাড়ির যে 2 কোটি চাকরির কথা নরেন্দ্র মোদী বলেছিল, আপনার বাড়ির কেউ পেয়েছে? পায়নি তো। ভারতবর্ষে এবার ঐতিহাসিকভাবে তরুণ প্রজন্ম, তাদের ভোটে পার্টিসিপেন্টসটা অনেক বেশি ছিল, অংশগ্রহণটা অনেক বেশি ছিল, সংখ্যার দিক থেকে বলছি। আপনার বয়সী সকলের, যাদের আমার বাড়িতে আমার বোন রয়েছে,
যাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এই যে বয়সটা, যাদের পেশাগতভাবে আমি কোথায় যাব তাই নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তারা ধর্মের আফিম কতদিন খাবে? ধর্ম কি ভাত দেয় নাকি? আপনি একটা সুস্থ মানুষকে জিজ্ঞেস করুন তো যে ধর্ম দিয়ে ভাত হয় নাকি? যে এটা বুঝে গেছে যে ধর্ম দিয়ে পাড়ার ওই দেবতার জন্ম ছিল, শিবরাম চক্রবর্তীর গল্প, পাড়ার মোড়ে একটা মূর্তি বসিয়ে একটা লোক মুনাফা করতে পারে, কিন্তু ধর্ম একটা জাতিকে ভাত দিতে পারে না। একটা জাতিকে ভাত দিতে পারে কর্মসংস্থান। তা যে যদি নরেন্দ্র মোদী কাজ করে থাকেন, খুব ভালো কাজ করে থাকেন, 10 বছরের যা ট্র্যাক রেকর্ড, সেটা তিনি মঞ্চে উঠে বললেন না কেন? তাকে মঞ্চে উঠে বলতে হচ্ছিল কেন বারংবার যে মুসলমানরা আপনাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে, আপনারা ওরা দেখুন, ওরা মাছ মাংস খায়, হ্যাঁ ওরা শ্রাবণ মাসে মাছ মাংস খায়, কে কী খাবে? পোশাক দেখে চেনা যায় নরেন্দ্র মোদীর কথা। কে কী খাবে, কে কী পরবে, এটা যখন ভারতবর্ষের মতো বহুত্ববাদী দেশে একজন প্রধানমন্ত্রী ডিসাইড করে দেন, তখন মানুষ সেই ধরনের প্রধানমন্ত্রীর থেকে, সেই ধরনের নেতার থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে মানুষ ভোট দিয়েছে ভোটের ইস্যুগুলিকে। মনে রাখবেন, কংগ্রেসের যে প্রচারপত্র, সেখানে কিন্তু ভোটের ইস্যুগুলি কী কী, আপনি কোন ইস্যুগুলি দেখে ভোট দেবেন, 5টা ন্যায়ের কথা বলেছিল কংগ্রেস। মনে রাখবেন, ইন্দিরাও কিন্তু ক্ষমতায় এসেছিল গরিবি হাটাও এ কথাটা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ভালো করছে বারবার, তার কারণ যেটা বামেদের কথা ছিল, শ্রেণীর দিক থেকে যারা নিচুতলা, যারা ক্ষয়িষ্ণু, তাদের অঙ্গীকারটা নিজের তাদের কাছে একটা অঙ্গীকার রাখা এবং তাদের সমর্থনটা নিজের কাছে রাখা। বামেরা এখন এলিট মধ্যবিত্তর পার্টি হয়ে যাচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে, সেটা প্রশ্ন আলাদা যে কীভাবে করছেন, সে পদ্ধতিটা নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু গরিব মানুষের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। আর দেশ তো গরিব মানুষ চালায়, আদানি আর আম্বানির দেশ তো নয়। দেশ যারা চালায়, দেশের অর্থনীতি বলুন, দেশের প্রাণ বলুন, সেটা গরিব মানুষ। ভারতবর্ষে 6 লাখের বেশি গ্রাম আছে, ইউপিতে গরিব মানুষ বড় লোকের থেকে বেশি, এবং ভারতবর্ষে ধর্মবাজের থেকে গণতন্ত্রপ্রিয় মানুষ বেশি, রোজগার নেই এমন যুবক বেশি। অর্থাৎ ভারতে এবার ভোটটা হয়েছে মুদ্রায়, ইস্যুতে, ধর্মের আফিমে ভোট হয়নি। এটা গণতন্ত্রের জন্য সবথেকে ভালো। ফলে মানুষ ইস্যুতে ভোট দিয়েছে, রাম মন্দিরকে ভোট দেয়নি। তাছাড়া কে বলতে পারে যে যোগী আদিত্যনাথ একটা সাবোতাজ করেননি? যোগী আদিত্যনাথের আমলা যারা ছিলেন, যারা বিভিন্ন প্রশাসনিক পদে ছিলেন, তাদের বারবার সরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার ইন্টারফেয়ার করেছেন যোগী আদিত্যনাথের শাসন ব্যবস্থায়। কে বলতে পারে যে যোগী আদিত্যনাথ এবং আরএসএস তারা ইন্টারফেয়ার করেনি? আমি আসবো, উত্তরপ্রদেশ কি কোথাও গিয়ে সারা দেশকে চমকে দিল? আমরা গুজরাট, মধ্যপ্রদেশের মতো জায়গায় দেখলাম বিজেপির একছত্র আধিপত্য বজায় থাকলো, কিন্তু উত্তরপ্রদেশে ইন্ডিয়া তো বিজেপি থেকে ভালো, মানে ইন্ডিয়া থেকে ভালো ফল। দেখুন, রাহুল গান্ধীর একটা স্লোগান ছিল, নবরত কি বাজার মে মোহাব্বত কি দোকান। স্লোগান তো স্লোগান হয়ে থেকে যায়, স্লোগান তো জীবনে, সাধারণত স্লোগানটা আমাদের জীবনে প্রমাণ হয়ে দাঁড়ালো এমন হয় না। এখন উত্তরপ্রদেশকে সামনে রেখে সারা পৃথিবী বলবে নবরত কি বাজার মে মোহাব্বত কি দোকান। একদিকে ঘৃণা ছিল, একদিকে ধর্মীয় আফিম ছিল, একদিকে ওরা ছিল, এবং যারা এটা করছিল, এবং তার সঙ্গে গদি মিডিয়া ছিল। আমি নাম করে বলছি, নামগুলো বলবো, অঞ্জনা ওম কাশ্যপ, অর্ণব গোস্বামী, এরা ছিল। এরা যারা আগের দিন রাত 2টো পর্যন্ত আমি টেলিভিশন চালিয়ে রেখেছিলাম, যারা হাসি ঠাট্টা করছিল, তামাশা করছিল, বলছিল ইউপিতে ওরা কি করে পাবে। ওরা আসলে একটা রিপাবলিক অফ ইউপি, একটা আলাদা দেশ মনে করে। এটা বলছেন শুধু দেশ নয়, বিশ্বের ইতিহাসে এটা একটা চমক, যেখানে তুমি ঘৃণার এপিসেন্টার তৈরি করেছো, তুমি ঘৃণার গোলাবারুদ যেখানে জড়ো করে রেখেছো, সেখানে ভালোবাসার বিস্ফোরণ হলো। আপনাকে আমি মনে করাবো, যে গাজায় সারাদিন ইসরায়েল বোমাবর্ষণ করছে, সেই গাজায় রাতের অন্ধকারে ঢুকে বাংসি একটা ছবি এঁকে এসেছিল। সেই ছবিটা ছিল যে একজন প্রতিবাদী ফুল ছুঁড়ে মারছেন। নবরত কি বাজার মে মোহাব্বত কি দোকান, এই ধারাটা পৃথিবীর ইতিহাসে প্রথম নয়। যে কোনো দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে মহাত্মা গান্ধী গিয়ে কি হাতে রাইফেল নিতেন? রাইফেল নিয়েছে নাথুরাম গডসে, যাকে বিজেপির নেতারা পুজো করে, বহু বিজেপির নেতা তার প্রশংসা করে। বিশ্ব হিন্দু পরিষদ গান্ধীকে অসুর বানিয়েছিল, এই রুবিতে পুজো হয়েছিল।
গান্ধী কী করেছিলেন, সেই জায়গাটায় গিয়ে তাদের পাশে বসেছিলেন, তাদেরকে ভালোবাসা দিয়ে শুশ্রূষা করার চেষ্টা করেছেন। ভালোবাসার চেয়ে বড় কিছু হয় না। যিশু ভালোবেসে মরে গেছে, তাই মানুষ যিশুকে মনে রেখেছে। হ্যাঁ, তো 2-3টে তরুণ ছেলে, তরুণ বললে হয়তো একটু সত্যের অপলাপ হবে, কিন্তু কম বয়সী, তারা ভালোবাসার কথা প্রচার করছে, আর 2টো বুড়ো ভাম ঘেন্নার কথা প্রচার করছে। মানুষ 75 তো নয়, 75 হলে রিটায়ার করা উচিত। নরেন্দ্র মোদী ম্যাজিক ইজ শ্যাটার্ড, হি শুড রিটায়ার নাও। রাহুল গান্ধী তো 75 নয়, তার হাতে অনন্তকাল রয়েছে এবং তিনি শারীরিকভাবে ফিট। তাকে আমি শীর্ষাসন করছি বা আমি শীর্ষাসন করছি বা এই ধরনের যে জুমলাবাজিগুলো তাকে করে দেখাতে হয় না। তিনি ফিট, তিনি সারা ভারত পায়ে হেঁটে ঘুরেছেন, সমান ওজন বজায় রাখেন। মিতাহারি, তার সঙ্গে অখিলেশ রয়েছে, যিনি অখিলেশ একটা বর্ধিষ্ণু পরিবারের ছেলে, তার বাবা মুলায়ম সিং যাদব, সে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে। অখিলেশ তো অস্ট্রেলিয়ায় থাকতে পারত, সে এসে মাটিতে রাজনীতি করছে। এবং মনে রাখবেন, এবার চন্দ্রশেখর আজাদ, একজন দলিত মুখ, যাকে আমরা সিএ আন্দোলনের সময় দেখেছিলাম, সে জিতেছে উত্তরপ্রদেশে। এই প্রত্যেকটা উত্তর, যে দলিত কাকে ভোট দেবে, মুসলমান কাকে ভোট দেবে, দেশের অপর কাকে ভোট দেবে, তুমি যাকে অপর করেছো সে ঢেলে ভোট দিয়েছে এদেরকে। এবং যারা ভালোবাসা, শান্তি, কমিউনাল হারমোনি এগুলিতে বিশ্বাস রাখে, পিস, প্রতিবেশীকে চেনা, প্রতিবেশীর সঙ্গে খাবার বিলি করা, তার পোশাক না দেখা, সে মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে, তার ফ্রিজে কী আছে এগুলো না দেখা, এইটা যে এবার এটা সংখ্যাই তো বেশি। গতবারও বিজেপি যখন অনেক ভোট পেয়েছিল 60% ভোট পায়নি, কাজে এটার সংখ্যাই বেশি। এবার সেটা আরও বেড়ে গেল। ভারতবর্ষের যে কোর আইডেন্টিটিটা, ভারতবর্ষের যে স্পিরিটটা, ভারতবর্ষ যেমন দেখতে, আমি যদি এই গ্রহের ওপর মহাকাশ থেকে একটা ক্যামেরা নিয়ে এই গ্রহটাকে দেখি, তাহলে এই গ্রহটা একটা শান্ত, সমাহিত, সুন্দর নীল দেখতে। আর এই 3 দিকে সমুদ্র, মাথার উপর পাহাড়, এরকম একটা সুন্দর দেশ, এত কৃষিজীবী মানুষ, এত মেহনতি মানুষ, তাদের যে স্পিরিটটা, তাদের বেঁচে থাকার যে স্পিরিটটা এবং সাংবাদিকদের প্রশ্ন করার যে অধিকারটা, এই সবটা আমরা ফিরে পেলাম বলে আপাতভাবে মনে হচ্ছে। আমি এই প্রসঙ্গেই আসছিলাম অর্কবাবু, তাহলে যেই সরকার করুক, এনডিএ হোক বা ইন্ডিয়া, অন্তত গণতন্ত্র রক্ষা পেয়েছে এটা বলা যায়। কারণ বারবার যে বিষয়টা নির্বাচনী সময়, মানে প্রচার সময় আমরা দেখছিলাম যে সংবিধান বদলে দেবে, প্রধানমন্ত্রীও কিন্তু এই কথাটা তুলেছিলেন যে ইন্ডিয়া ক্ষমতায় এলে তারা সংবিধান বদলে দেবে। তাহলে সংবিধান বদল করার মতো ক্ষমতা কারো একজনের হাতে রইল না, কারো কাছে 2/3 মেজরিটি রইল না, গণতন্ত্রটা রক্ষা পেল। দেখুন, 2টো ভাগে আপনার এই কথাটার উত্তর দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী গোয়াজুলাইকে যে শিশুরা পারফর্ম করে, বাবা মা সাজিয়ে দেন, তার সাইকোলজিটা তেমন। মানুষ যেমন হলে ভোট দেবে, যেমন সাজলে তিনি তেমন সাজেন। এবং সবসময় ফিকির খোঁজেন যে ওইটা সাজার একটা কোনো স্কোপ আছে কিনা। যেমন 2021-এ তিনি রবীন্দ্রনাথ সেজে বাংলায় ভোট নিতে এসেছিলেন, মানুষ ফিরিয়ে দিয়েছে, পত্রপাঠ বিলিয়ে দিয়েছে। এবার তিনি কখনো হিন্দু দরদি, হ্যাঁ, নানা রকম সেজেছেন। এইবার তিনি দেখছেন যে আদানি আম্বানির বিরোধী সাজলে তো লোকে ভোট দেয় মনে হচ্ছে, তাহলে আমি আদানি আম্বানিকে নিয়ে খারাপ কথা বলি। তিনি আদানি আম্বানিকে নিয়ে খারাপ কথা বললেন, কিন্তু কথাটা হচ্ছে এই ন্যারেটিভটা তো রাহুল গান্ধীর ন্যারেটিভ। এ কথাটা তো রাহুল গান্ধী বলছিল, তুমি যখন আমার কথা বলতে বাধ্য হচ্ছ সেটা তোমার পরাজয়। ঠিক, এবং সেটা শুধুমাত্র রাহুল গান্ধীর কাছে বা দেশের মানুষের কাছে পরাজয় না, ক্রোনি ক্যাপিটালদের কাছেও পরাজয়। আপনি ভাববেন না যে আদানি আম্বানি এর হিসেবটা নেবে না, আদানি আম্বানিও এর হিসেবটা নেবে। 2003 পরবর্তী সময় যখন নরেন্দ্র মোদীর ইমেজ ফিকে হয়ে যাচ্ছে, তখন ভাইব্রেন্ট গুজরাটের মতো পরিকল্পনা আদানি করেছিল। হ্যাঁ, নরেন্দ্র মোদীকে এই উচ্চতায় আদানি এনেছে, আদানি এই হিসেবটা সময় মতো বুঝে নেবে। এই আদানি আম্বানি নিয়ে তিনি বলছিলেন, আবার তিনি একটা সময় বলা শুরু করলেন সংবিধান নিয়ে। কেন? তার সংবিধান নিয়ে গোটা বছর চিন্তা ছিল না তো। যেহেতু সংবিধান নিয়ে রাহুল গান্ধী কথা বলছেন, ইন্ডিয়া জোটের তামাম নেতারা কথা বলছেন, তারা হাতে একটা করে সংবিধান রাখছিলেন, তিনি দেখলেন এই রে, এ তো সংবিধান নিয়ে কথা বললে বেশি ভোট পাওয়া যায়, তার মানে চলো আমিও একটু সংবিধানের কথা বলি। এটা করে নরেন্দ্র মোদী নিজেকে একটা কি বলবো, ভোট যা বলছে, সংখ্যা যা বলছে, তার বিশ্বাসযোগ্যতা কমলো, তার ইমেজ ইজ ডিক্লাইনিং। এবং এবার আসি যে গণতন্ত্র বাঁচলো কিনা, সংবিধান বাঁচলো কিনা মানুষের কাছে। দেখুন, আপনি যদি 4 বেলা খেতে পান, আপনার যদি কোনো রকম অনিশ্চয়তা জীবনে না থাকে, তাহলে আপনার সংবিধান নিয়ে ভাবনাও হবে না। অন্তত দেশে থাকা,
আপনি এই দেশে থাকবেন কি থাকবেন না সেই নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকে, তাহলে আপনার সংবিধান নিয়ে মাথা ব্যথা থাকবে না। কিসের সংবিধান? কে বাড়িতে সংবিধান রাখে? সংবিধান নিয়ে মাথা ব্যথা কার? যাকে এইটা ভাবতে হয় এই সংবিধান আমাকে রেখেছিল আর এরা আমাকে উপড়ে ফেলছে, এই সংবিধান আমাকে সম্মান দিয়েছিল, এই সংবিধান আমাকে রাইট টু ইনফরমেশান দিয়েছে, এই সংবিধান আমাকে রাইট টু এডুকেশান দিয়েছে, এই সংবিধান বলেছে আমার ধর্ম যাই হোক এদেশে আমার অধিকার সমান। এরা তো অন্য কথা বলছে, এরা তো আমাকে সাংবিধানিক অধিকারটা দিচ্ছে না। অর্থাৎ যার সাংবিধানিক সিকিউরিটি বিচ্যুত হচ্ছে, বাংলার একটা প্রাণকেন্দ্র, একটা নাগরিক অধ্যুষিত শহরে বসে বা দিল্লি, ভারতবর্ষের হার্টল্যান্ড, লোকে দিল্লিকে বলে কেন বলে জানি না, সেখানে বসে তার একটা সফদরজংয়ে বসে সংবিধান রক্ষার কথাটা বোঝা যাবে না, আমরা অনুভব করতে পারবো না। কারণ সংবিধান মানে সাংবিধানিক নিরাপত্তা আমাদের বিঘ্নিত হয়নি। সাংবিধানিক নিরাপত্তা যাদের বিঘ্নিত হয়েছিল তারা হয়তো দেশের সংবিধান পড়েনও নি, কারণ সংবিধান তো পাঠ্য বইয়ের শুরুতে থাকে, কেউ পড়ে না, কিন্তু তারা এটা অনুভব করেছেন। এটা কিন্তু কথার কথা বুলি নয়, না এটা বুলি নয়। সংবিধান, কিছু লোক সংবিধান বাঁচিয়ে ফেললেন, ইটস নট দ্যাট কাইন্ড অফ স্লোগান। যে বুঝেছে আমার সাংবিধানিক নিরাপত্তা নেই, সে সংবিধানকে বাঁচিয়েছে, এবং এটা অর্গানিকভাবে হয়েছে। এটা ভারতবর্ষের প্রথম প্রাইভেট রেভলিউশন, ব্যক্তিগত বিপ্লব। প্রত্যেকটা মানুষ, এমন না যে কোনো একটা পতাকার তলায় এসে তারা এই বিপ্লবটা করেছে। এই প্রাইভেট রেভলিউশনটা স্বাধীনতার পর প্রথমবার হলো, সারা পৃথিবী এটাকে মডেল করবে যে মানুষের সদিচ্ছা জিতলো। প্রত্যেকটা মানুষ যারা ভাবছে আমি অনিশ্চিত, আমার ছেলে এদেশে থাকতে পারবে কিনা আমি জানি না, আচ্ছা আমার আমাকে ওরা শংসাপত্র দেখাতে বলছে ওদেশ থেকে যখন এসেছিলাম স্কুল সার্টিফিকেট, আমার যেদিন বাড়ি পুড়ে গেছিলো সেদিন তো আমি স্কুল সার্টিফিকেটটা আনতে পারিনি, তাহলে কি আমি এদেশে থাকতে পারবো না? আপনি জানেন আমি এমন দুটো লোককে চিনি যারা এই সিএ শংসাপত্র, এনআরসি না, মাইন্ড ইট, মুসলিম নয়, হিন্দু, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছেন, তাদের দুবেলা ওষুধ খেতে হয়, তাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, যে শংসাপত্র জোগাড় করতে পারবো তো? অর্থাৎ তার ইনসিকিউরিটিটা বায়োলজিক্যাল, শারীরিক, তার রাহুল গান্ধীকে লাগেনি। সে একদিনও যদি রাহুল গান্ধীর কোনো বক্তৃতা না শুনতো, তাহলেও কিন্তু সে ভারতের সংবিধানকে ভোট দিত। তারা দল মত দেখেছে বলে আমি বিশ্বাস করি না, তারা ভারতের সংবিধান আর ভারত, একদিকে ছিল নরেন্দ্র মোদী আর অমিত শাহ, দুজন গুজরাটি, আরেকদিকে ছিল গোটা ভারতবর্ষকে ভোট দিয়েছে, তাদের সংবিধান আর তাদের গণতন্ত্রকে ভোট দিয়েছে।